হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আজকের গল্পটা শুরু করার আগে একটা রেড অ্যালার্ট। যাদের হার্ট দুর্বল তারা প্লিজ এখানেই থেমে যান, কারণ আজ আমরা যাব এমন এক দ্বীপে যেখানে রাত নামলে সমুদ্র থেকে উঠে আসে শয়ে শয়ে অমানসিক প্রাণী, যেখানে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর প্রতিটা রাতই হতে পারে আপনার শেষ রাত। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই মৃত্যুপুরীতে যে একবার যায় সে আর ফিরে আসতে চায় না। কিন্তু কেন? কি সেই রহস্য যা মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়? চলুন আজ সেই ভয়ঙ্কর সত্যটা খুঁজে বের করি। এই টান টান উত্তেজনায় ভরা গল্প শুরু করলে শেষ পর্যন্ত জানতে আমাদের সাথেই থাকুন। আর পুরো গল্প জুড়ে বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। আর আমাদের আজকের মুভির নাম কোল্ড স্কিন। কাহিনীটা শুরু হয় 1914 সালে। আমরা একটা ছোট্ট দ্বীপ দেখতে পাই। এখানে কোনো মানুষ নেই, কোনো গাছপালাও নেই, শুধু আছে শক্ত পাথর আর একটা লাইট হাউস। প্রথমেই আমরা একটা জাহাজ দেখতে পাই। জাহাজটা আটলান্টিক মহাসাগরের দক্ষিণ দিকে যাত্রা করেছে, আর এই জাহাজে আছেন একজন আবহাওয়াবিদ। ওনার নাম ডেভিড। সে এমন একটা দ্বীপে যাচ্ছে যেটা কিনা আটলান্টিকের সবচেয়ে গভীর অঞ্চলে অবস্থিত। মূলত সরকারই তাকে এখানে পাঠিয়েছে যাতে সে জলবায়ু পরিবর্তন নিয়ে রিসার্চ করতে পারে আর আবহাওয়ার খবর সরকারকে দিতে পারে। এই দ্বীপে ডেভিডকে 1 বছরের জন্য পাঠানো হচ্ছে। আর অনেক লম্বা একটা সফর শেষে ক্যাপ্টেন ডেভিডকে নিয়ে ওই দ্বীপে পৌঁছায়। সে এই দ্বীপে 1 বছর থাকতে চলেছে, তাই এখানে থাকার জন্য পর্যাপ্ত খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই তাকে দেওয়া হয়। জাহাজের ক্রু মেম্বাররা সব জিনিসপত্র ডেভিডকে নামিয়ে দেয় আর সেগুলো তার ঘরে পৌঁছে দিয়ে আসে। এই দ্বীপে একটা ছোট্ট কাঠের ঘর আছে, এখানে মূলত ডেভিড থাকবে। এখানে আগেও একজন আবহাওয়াবিদ থাকতো, এখন তার চাকরি শেষ। আজ থেকে ডেভিড এখানে একজন নতুন আবহাওয়াবিদ। আর আগের অফিসারের নাম ছিল রবার্ট। ক্যাপ্টেন ডেভিডকে এখানে রেখে রবার্টকে নিয়ে যেতে এসেছে, কিন্তু ঘরে ঢুকে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে রবার্ট ছিল না। এমনকি কোনো মানুষের চিহ্নও নেই। ভেতরে সবকিছু এলোমেলো ছিল, চেয়ার টেবিল সবকিছু ভাঙাচোরা অবস্থায় এদিক ওদিক পড়ে আছে। আর ঠিক এই সময় ক্যাপ্টেন মনে করে হয়তো লাইট হাউসে কেউ আছে। সে ডেভিডকে নিয়ে লাইট হাউসের দিকে যায়। লাইট হাউসের সামনে এসে তারা অবাক হয়ে যায়, কারণ এমন লাইট হাউস তারা আগে কখনো দেখেনি। লাইট হাউসের ওপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলো সুচালো কাঠের বল্লম লাগানো ছিল, আর এটা দেখে বোঝাই যাচ্ছিল এই বিশেষ ব্যবস্থা লাইট হাউসের প্রতিরক্ষার জন্যই করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন? এই নির্জন দ্বীপে কে আক্রমণ করবে? ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের দরজায় অনেকবার নক করে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই আসে না। এরপর ডেভিড জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। তারা ওপরে যেয়ে দেখে সেখানে একজন লোক ঘুমিয়ে আছে। ক্যাপ্টেন তাকে ডেকে তোলে আর তাকে জিজ্ঞেস করে পুরনো অফিসার রবার্ট কোথায়, আর তুমি কে? লোকটা ক্যাপ্টেনকে সব উল্টাপাল্টা জবাব দিচ্ছিল। সে ক্যাপ্টেনকে বলে হয়তো রবার্ট মারা গেছে। ক্যাপ্টেন তখন তাকে জিজ্ঞেস করে তাহলে রবার্টের ডেড বডি কোথায়? তখন লোকটা তাকে আরো এলোমেলো ভাবে জবাব দিচ্ছিল, হয়তো কেউ তাকে মেরে নিয়ে গেছে। আর তার কথাবার্তা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই অবাক হয়। তারা ভাবে লোকটা মনে হয় পাগল। এই লোকটার নাম হলো গ্রুনার। এই দ্বীপে সে একাই বাস করে, আর এমন একটা নির্জন দ্বীপে একা থাকলে যে কারো মানসিক অবস্থা খারাপ হবে। যখন ক্যাপ্টেন চলে যাচ্ছিল তখন সে ডেভিডকে বলে তুমি এখনো চাইলে আমাদের সাথে ফিরে যেতে পারো, এখানে থাকার আগে আরো 2 বার ভেবে নিও। কিন্তু ডেভিডের অনেক টাকার দরকার, এই চাকরির ঝুঁকি অনেক বেশি, কিন্তু বেতনও অনেক। ক্যাপ্টেন ডেভিডের সুরক্ষার জন্য তাকে একটা বন্দুক দেয়, তারপর তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আমরা প্রায় ফেসবুকে এমন পোস্ট দেখি 1 বছরে 10 কোটি টাকা বেতনের চাকরির সুযোগ, কিন্তু একা একা একটা নির্জন দ্বীপের লাইট হাউসে থাকতে হবে। কাজ বেশি না, শুধু বাতি ঠিকঠাক জ্বলছে কিনা সেটা দেখতে হবে, আর সারাদিন খাওয়া, আরাম আর ঘুম। আমরা অনেকেই ভাবি এটা খুব সহজ কাজ, কিন্তু আজকের পুরো কাহিনী দেখলে আপনাদের এই শখের চাকরিটা আর শখ থাকবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাই। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরের ভেতরে ঢোকে। সে ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করে নিজের মতো সাজিয়ে নেয়। সে ভেতরে সবকিছু উল্টে পাল্টে দেখছিল। তখন সে টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি পায়। ডায়েরিটা খুলে সে দেখে সেটা রবার্টের হাতে লেখা। রবার্ট 1913 সালে ডায়েরিটা লিখেছিল, মানে ঠিক আগের বছরের লেখা ডায়েরি। আর এই ডায়েরিতে রবার্ট এই দ্বীপ সম্পর্কে অনেক কিছু লিখেছে, দ্বীপের প্রাণী, আবহাওয়া, সবকিছুর ব্যাপারে, কিন্তু কোনো কিছুই সে স্পষ্টভাবে লেখেনি। ডেভিড খুব মনোযোগ দিয়ে ডায়েরিটা পড়তে থাকে। সে দেখে ডায়েরিতে কিছু অদ্ভুত প্রাণীর স্কেচ আঁকানো, কিন্তু সেগুলোর বর্ণনা ঠিক মতো লেখা নেই। ডেভিড বুঝতে পারছিল না রবার্ট এইরকম প্রাণীর স্কেচ কেন বানিয়েছিল। সে মনে মনে ভাবে রবার্ট হয়তো টাইম পাস করার জন্য তার মনের খেয়াল খুশি মতো কোনো কাল্পনিক প্রাণী আঁকিয়েছিল। ডায়েরির একটা পৃষ্ঠার ভেতরে সে রবার্টের স্ত্রীর ছবি দেখতে পায়। এরপর ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় আর চেয়ারের উপরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ডেভিড কাজে লেগে পড়ে। আর সে সমুদ্রের পাড়ে আসতেই সেখানে কিছু পাথর দেখতে পায়। পাথরগুলো গোল গোল করে সাজানো ছিল, আর তার মাঝখানে অনেকগুলো সাদা ঝিনুক রাখা ছিল। পাথরের এমন প্যাটার্ন দেখে ডেভিড একটু অবাকই হয়, কিন্তু সে ভাবে এগুলো হয়তো গ্রুনারের কাজ। এরপর সে যন্ত্রপাতি নিয়ে আবহাওয়ার বিভিন্ন ডাটা কালেক্ট করতে শুরু করে, যেমন তাপমাত্রা, বায়ুর চাপ, সবকিছু সে ডায়েরিতে নোট করতে থাকে। কাজের ফাঁকে সে দূরবীন দিয়ে আশেপাশের পরিবেশও দেখছিল। আর তখন তার চোখ পড়ে লাইট হাউসের দিকে। সে দেখে লাইট হাউসের উপরে গ্রুনার খালি গায়ে হাঁটছে, কিন্তু তার সাথে আরেকজন ছিল। এটা দেখে ডেভিড খুব অবাক হয়ে যায়। সেখানে গ্রুনার একাই থাকে। ডেভিড ভাবে হয়তো সে ভুল দেখেছে। রাতের বেলায় ডেভিড সারাদিনের ডাটাগুলো নিয়ে হিসাব নিকাশ করতে থাকে, কিন্তু ঠিক তখনই তার দরজায় কেউ নক করে। সে ভাবে হয়তো গ্রুনার এসেছে। সে ভেতর থেকে জিজ্ঞেস করে কে, কিন্তু দরজার বাইরে থেকে কোনো সাড়াই আসে না। এরপর সে হাতের হারিকেন নিয়ে দরজার কাছে যায়, আর কাছে
যেতেই সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ডেভিড দেখে দরজার নিচ থেকে একটা কালো হাত ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। হাতটা কোনো মানুষের না, চেনা পরিচিত কোনো প্রাণীরও না। বন্ধুরা, এমন নির্জন একটা বাড়িতে যদি আপনারা এমন কিছু দেখেন তাহলে কেমন লাগবে? ডেভিড তখনই ভয়ে বেসমেন্টের ভিতরে লুকায়, মানে বাড়ির মেঝের নিচে আর কি। সে কাঠের ফাঁক দিয়ে উপরের দিকে তাকিয়ে সব দেখতে থাকে, আর ওই রহস্যময় প্রাণীটা তার ঘরের ভেতরে ঢুকে যায়। সে যেন তাকেই চারপাশে খুঁজছিল। খুঁজতে খুঁজতে প্রাণীটা ডেভিডের উপরে চলে আসে, আর কাঠের ফাঁক দিয়ে সে নিচের দিকে তাকায়। ডেভিড দেখে একটা রহস্যময় চোখ তার দিকে তাকিয়ে আছে। সে একটা ছুরি বের করে ওই প্রাণীর চোখে ঢুকিয়ে দেয়, আর প্রাণীটা চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু তার মনের ভেতর ভয় থেকে যায় যদি প্রাণীটা আবারও ফিরে আসে। আর তাই ডেভিড বেসমেন্টের গেট শক্ত দড়ি দিয়ে বেঁধে দেয়, আর সারা রাত সেখানে বসেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে ডেভিড ঘর থেকে বের হয়ে দেখে বালির মাঝে কিছু পায়ের ছাপ। সে বুঝতে পারে এই ছাপগুলো ওই রহস্যময় প্রাণীটার। পায়ের ছাপগুলো তার ঘর থেকে সোজা সমুদ্রের দিকে চলে গেছে। আর এবার ডেভিড বুঝতে পারে কেন লাইট হাউসের চারপাশে কাঠের বল্লম লাগানো। হয়তো ওই প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্যই গ্রুনার ওইগুলো লাগিয়েছে। এরপর ডেভিড সোজা গ্রুনারের সাথে দেখা করতে যায়। সে লাইট হাউসের নিচে গিয়ে চিৎকার করে গ্রুনারকে ডাকতে থাকে, কিন্তু গ্রুনার দরজা না খুলে উল্টো তাকে বলে তোমার সেদিনই ক্যাপ্টেনের সাথে ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড তার কাছে সাহায্য চায়। সে লাইট হাউসে থাকতে চায় কারণ তার ঘরে আজকে রাতেও সেই রহস্যময় প্রাণী আসতে পারে। এটা ভেবে ডেভিড খুব ভয় পাচ্ছিল, কিন্তু গ্রুনার কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দেয় না। ডেভিড নিরাশ হয়ে ঘরে ফিরে আসে। তাকে এখন এখানেই থাকতে হবে, আর কোনো উপায় নেই। আজকে রাতের জন্য ডেভিড তৈরি হতে থাকে। সে ঘরের চারপাশ দিয়ে কাঠের বেড়া বানায়, আর জানালা দরজাগুলো শক্ত কাঠ দিয়ে বন্ধ করে দেয়। ঘরের ভেতরেও চারিদিকে কাঠের তক্তা মারতে থাকে। দ্বিতীয় স্তরের নিরাপত্তা হিসেবে সে ঘরের চারপাশে পুরনো কাগজ আর বই ফেলে, আর তাতে কেরোসিন ঢেলে দেয়, যাতে করে রাত্রে ওই প্রাণীটা আসলে সে আগুন ধরিয়ে তাকে ভয় দেখাতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে বন্ধুরা, যেটা ডেভিড এখনো জানে না, তবে আজকে রাতেই সে জানতে পারবে। সৌভাগ্যবশত সে ঘরের ভেতরে একটা বক্স পায়, আর বক্সটা খুলেই সে একটা রাইফেল পায়, সাথে অনেকগুলো বুলেট। রাইফেলটা পেয়ে সে মনে মনে একটু সাহস পায়। ডেভিড রাত নামার আগেই সব ধরনের প্রস্তুতি নিয়ে বসে আছে। এরপর রাত নেমে আসে। ডেভিড শুনতে পায় সাগরের তীর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। বাইরের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে পানি থেকে শত শত ভূতের মতো প্রাণী উপরের দিকে উঠে আসছে, আর তারা সবাই তার ঘরের দিকেই আসছে। প্রাণীগুলো মানুষের মতোই দেখতে ছিল, কিন্তু মানুষ না। কিছুক্ষণের মধ্যেই তারা তার দরজা ভাঙতে শুরু করে। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি চালানো শুরু করে। কিছু প্রাণী পড়ে যায়, কিন্তু বাকিরা আরো বেশি হিংস্র হয়ে ওঠে। তারা সবাই ঘরের ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছিল। প্রাণীগুলো যখন তার দরজা জানলা ভেঙে ভেতরে ঢুকেই যাচ্ছিল, তখন ডেভিড আর দেরি না করে বাইরে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে চারপাশে আগুন ধরে যায়। আগুন দেখে প্রাণীগুলো সমুদ্রের দিকে দৌড়ে চলে যায়। আজকের মতো হয়তো সে বেঁচে গেল, কিন্তু সমস্যা হলো আগুন পুরো ঘরে ছড়িয়ে গেছে। যেহেতু পুরো ঘরটাই ছিল কাঠের, তাই আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে। ডেভিড তার শরীরে একটা চাদর পেঁচিয়ে কোন রকমে ঘরের বাইরে লাফ দেয়, আর সে বন্দুক নিয়ে লাইট হাউসের পাশে বড় একটা পাথরের পেছনে লুকায়। কিন্তু ডেভিডের ডান হাতটা আগুনে পুড়ে গেছে। ডেভিডের ভাগ্য ভালো, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। আগুন ধীরে ধীরে নিভে যায়, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না, কারণ পুরো ঘর ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। এখন যদি সে তার জীবন বাঁচাতে চায়, তাহলে অবশ্যই তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। এরপর সে তার রাইফেলটা নিয়ে লাইট হাউসের দিকে যায়। সে একটা বুদ্ধি বের করেছে। গ্রুনার যখন পানি নেওয়ার জন্য বাইরে আসে, তখন ডেভিড তাকে বন্দুক নিয়ে ফলো করে। ডেভিডের প্ল্যান হলো সে গ্রুনারকে গুলি করার ভয় দেখিয়ে লাইট হাউসে ঢুকবে। কিন্তু যখনই ডেভিড গ্রুনারের দিকে বন্দুক তাক করে, ঠিক তখনই একটা অদ্ভুত প্রাণী তার উপরে হামলা করে। কিন্তু সে ডেভিডের সাথে পারে না। ডেভিড প্রাণীটার দিকে বন্দুক তাক করে রাখে। তখনই গ্রুনার সামনে আসে। এই প্রাণীটা মূলত গ্রুনারের পোষা, সবসময় তাকে রক্ষা করে। সে ডেভিডকে বলে, এটা আমার পোষা প্রাণী, ওকে মেরো না। আর তখন ডেভিড বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে লাইট হাউসে থাকতে দাও, তাহলে আমি ওকে কিচ্ছু করবো না। আর ডেভিড আরো বলে, আমার কাছে অনেক বুলেট আছে, আর সাথে 1 বছরের খাবারও আছে। তুমি যদি আমাকে থাকতে দাও, তাহলে আমি তোমার সাথে সেগুলো শেয়ার করতে পারি। গ্রুনার কিছুক্ষণ চুপ থেকে তারপর ডেভিডকে তার সাথে থাকতে দিতে রাজি হয়ে যায়। বাড়িতে আগুন লাগার পরে অনেক খাবার নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তাও এখনো যথেষ্ট খাবার বেঁচে আছে। সন্ধে নামার আগে দুজন মিলে খাবার আর প্রয়োজনীয় জিনিসগুলো লাইট হাউসে নিরাপদে সরিয়ে নেয়। পরের দিন সকালে ডেভিড যখন ঘুমিয়েছিল, সেই অদ্ভুত প্রাণীটা ডেভিডের হাত চাটছিল। তার যে হাতটা আগুনে ঝলসে গেছে, সেই হাতটা কিছুক্ষণের মধ্যেই তার হাতটা অলৌকিকভাবে ঠিক হয়ে যায়। এটা দেখে ডেভিড অবাক হয়ে যায়। আশ্চর্য ব্যাপার। এর পরের দৃশ্যে আমরা দেখি গ্রুনার ওই প্রাণীটার সাথে বসে বুলেট গুনছিল, আর সেই অদ্ভুত প্রাণীটা তাকে নিজের মতো করে সাহায্য করছে। এই প্রাণীটা আসলে একটা মেয়ে। সে গ্রুনারের সব কথা শোনে। ডেভিড বুঝতে পারে এই প্রাণীগুলো আসলে অতটা হিংস্র না। ডেভিড তখন এই প্রাণী সম্পর্কে গ্রুনারের কাছে জানতে চায়। সে বলে, আমরা যদি এই প্রাণী সম্পর্কে পৃথিবীর মানুষকে জানাই, আমরা রাতারাতি জনপ্রিয় হয়ে যাব, আর এতে করে আমরা অনেক টাকাও পাবো। কিন্তু গ্রুনার এগুলো কিছুই চায় না। সে এই দ্বীপেই থাকতে চায়। আসলে এখানে গ্রুনার 1 বছর ধরে আছে। তার নিজের বলতে এখানে কেউ নেই। সে মনে করে বাঁচার জন্য কাউকে না কাউকে অবশ্যই প্রয়োজন, আর এই প্রাণীটাই তার একমাত্র বন্ধু। আর গ্রুনার এই আইল্যান্ডকে নিজের রাজ্য মনে করে, আর সে এখানকার রাজা। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের এই আজব প্রাণীটা ওর পোষা হলো কিভাবে? একদিন গ্রুনার সমুদ্রে মাছ ধরছিল, আর তখন এই ফিমেল ক্রিয়েচারটা তার জালে বেঁধে উপরে উঠে আসে, আর তখন গ্রুনার ওর প্রাণ বাঁচায়। প্রাণীটা তখন ছোট ছিল, আর এই প্রাণীটা যখন থেকে ছোট ছিল, তখন থেকেই সে গ্রুনার
গ্রুনারের সাথে থেকে গেছে, আর এখন সে তার সব কথা শোনে আর মানে। কিন্তু গ্রুনার ছিল খুবই বদমেজাজি একটা মানুষ, তাই সে সবসময় ওই প্রাণীটার সাথে খারাপ আচরণ করত। একবার এই প্রাণীটা গ্রুনারের উপর হামলাও করেছিল, আর এরপর গ্রুনার তাকে একটা শাস্তি দেয়, এমন শাস্তি যেটা পাওয়ার পর থেকে সে সারা জীবনের জন্য গ্রুনারের গোলাম হয়ে যায়। আর বন্ধুরা, আসলে আমরাও জানি না শাস্তিটা কি। যাই হোক, সম্ভবত এই কারণেই সমুদ্র থেকে প্রতি রাতে ওই প্রাণীগুলো উঠে আসে গ্রুনারের কাছ থেকে তাকে ছাড়ানোর জন্য, কিন্তু ওই ক্রিয়েচারগুলো দিনের বেলা অ্যাটাক করতে পারে না, তারা শুধুই রাতে আসে। ডেভিড সবকিছু দেখে ভেবে নেয় সে আর এখানে থাকবে না। সে ভাবে সাগরে কোনো জাহাজ যদি এই লাইট হাউসের আশেপাশে দিয়ে যায় তাহলে সিগন্যাল দিয়ে সেই জাহাজে করে সে এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু গ্রুনার তাকে বলে, আমি কোনোদিন একটা জাহাজও দেখিনি, তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি খুঁজে দেখতে পারো। এরপর সন্ধ্যা হতে থাকে, আর গ্রুনার ডেভিডকে বলে বন্দুক নিয়ে রেডি হও, কারণ ওই ক্রিয়েচারগুলো যে কোনো সময় হামলা করতে পারে। রাত নামতেই শত শত ক্রিয়েচার সমুদ্র থেকে উঠে আসতে থাকে, আর তারা সবাই এবার লাইট হাউসের দিকে আসছিল। গ্রুনার তাদেরকে দেখেই গুলি করতে শুরু করে, কিন্তু ডেভিড অনেক ভয় পেয়ে যায়, আর গুলি করার সাহস হচ্ছিল না তার। সে রুমের ভেতরে পিছনের দিকে চলে যায়। গ্রুনার ডেভিডকে বারবার লড়াই করতে বলে, কিন্তু ডেভিড ভয়ে একসময় বেহুশ হয়ে যায়। পরের দিন সকালে গ্রুনার পানি ঢেলে ডেভিডের ঘুম ভাঙায়। সে ডেভিডকে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে সবসময় আমার কথা শুনতে হবে, আর প্রতিদিন পানি ভরে নিয়ে আসতে হবে। লাইট হাউসের ছোট বড় সব কাজ তোমাকেই করতে হবে, আর এমনকি রাতে আমার সাথে গার্ডের ডিউটিও দিতে হবে। আর এখানে ডেভিডের ইচ্ছায় কিছুই যায় আসে না, এগুলো তাকে করতেই হবে, তাছাড়া আর কোনো অপশন নেই। ডেভিড সবকিছু মেনে নিয়েছে। সে প্রতিদিন গ্রুনারের সব কাজ করে দেয়, কিন্তু একটা জিনিস তার মোটেও পছন্দ হয় না। গ্রুনার প্রতিদিন ওই প্রাণীটাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করত, কিন্তু একটা লোক যে কিনা 1 বছর একা একা জীবনযাপন করছে তার মানসিক অবস্থা খারাপ হওয়াটা স্বাভাবিক। এরপর আবারও রাত হয়, আর দুজনেই তৈরি হয়ে যায় ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করার জন্য। আজকে রাতেও শত শত ক্রিয়েচার পানি থেকে উঠে আসে লাইট হাউসের দিকে, কিন্তু আজকে ডেভিড একটু কম ভয় পাচ্ছে। সে বন্দুক নিয়ে গুলি করতে থাকে। আজকে গ্রুনার ডেভিডকে কোনো সাহায্য করে না। সে ডেভিডকে বাইরে রেখে রুমের গেট বন্ধ করে ভেতরে ঢুকে যায়। গ্রুনার ভেতরে চুপচাপ বসে থাকে যাতে ডেভিড একা একা লড়াই করতে শেখে। ডেভিড সাহায্যের জন্য চিল্লায়, কিন্তু গ্রুনার তাকে কোনো সাহায্য করে না। সে ভেতরে বসে একটা আরামের ঘুম দেয়। ডেভিড বাইরের প্রাণীগুলোর সাথে যুদ্ধ করতে করতে রাত পার করে দেয়। সকালবেলায় গ্রুনার বাইরে এসে দেখে ডেভিড রক্তাক্ত অবস্থায় বসে আছে। ডেভিড এখন শিখে গেছে এই প্রাণীগুলোর সাথে কিভাবে লড়াই করতে হবে। তার ভয় এখন পুরোপুরি কেটে গেছে, আর এভাবেই ডেভিডের সময় কাটতে থাকে। সারাদিন গ্রুনারের জন্য কাজ করে, আর রাতে ওই প্রাণীগুলোর সাথে লড়াই করে। তার জীবন এখন একটা জেলখানার কয়েদির মতো হয়ে গেছে। ডেভিড সবসময় ভাবতো কিভাবে এই দ্বীপ ছেড়ে আবারও আগের জীবনে ফিরে যেতে পারবে। লাইট হাউসে থাকতে থাকতে গ্রুনারের পোষা প্রাণীটার সাথে ডেভিডের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ডেভিডের ওর জন্য অনেক খারাপ লাগে, কারণ সে এখন বোঝে নিজের লোকদেরকে ছেড়ে একা একা থাকার কষ্টটা কি। আর ডেভিড ওর একটা নামও দেয়, অ্যানারিয়াস। ডেভিড লক্ষ্য করে ধীরে ধীরে ওই প্রাণীগুলোর সংখ্যা কমে যাচ্ছে। সে ভাবে ওই প্রাণীগুলো হয়তো শীতের জন্য অন্য কোথাও চলে গেছে, যেমন তিমি মাছরা করে আর কি। আবার এটাও হতে পারে তারা এটা বুঝে গেছে যে ডেভিডদের সাথে লড়াই করে তাদের কোনো লাভ হবে না, আর তাই হয়তো তারা এখন আর আসে না। কিন্তু গ্রুনার তখন বলে, না, মোটেও না, ওরা আবার আসবে। এখন ওরা বংশবৃদ্ধি করছে, কিছুদিন পর আবারও অ্যাটাক করবে। এরপর একদিন রাতে গ্রুনার আর ডেভিড বসে দাবা খেলছিল। তারা খেলায় এতটাই মগ্ন হয়ে যায় যে লাইট হাউসের লাইট জ্বালাতেও ভুলে যায়। আর এই অন্ধকারের সুযোগ নিয়ে শত শত প্রাণীরা লাইট হাউসের কাছে চলে আসে। ওরা উপরে বেয়ে বেয়ে উঠতে শুরু করে। গ্রুনার কিছু বুঝে ওঠার আগেই ক্রিয়েচারগুলো ভেতরে ঢুকে পড়ে আর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণীগুলো অনেক বংশবৃদ্ধি করেছে, তাই আজকে এত বিপুল পরিমাণে এসেছে। আর সারা রাত ধরে লড়াই করেও যেন এদেরকে শেষ করা সম্ভব হবে না। অন্যদিকে তাদের বুলেটও প্রায় শেষ হয়ে আসছে। ডেভিড আর গ্রুনার গুলি করতে করতে হার মেনে নিচ্ছিল। তারা লাইট হাউসের একদম উপরে উঠে আসে, আর সেখানে বসেই তারা ভাবছিল এখন তারা কিভাবে বাঁচবে। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল। ঠিক তখনই ভোর হয়ে যায়, আর সূর্যের আলো দেখেই প্রাণীগুলো সবাই আবার সমুদ্রে ফিরে যায়। সকাল হতেই অ্যানারিয়াস গ্রুনারের ক্ষতস্থানগুলো ঠিক করার চেষ্টা করতে থাকে। ডেভিড তখন ভাবে এই প্রাণীগুলোর সাথে মারামারি করে কখনোই জিততে পারবে না তারা, কারণ ওরা অগণিত। পরের দিন যখন ডেভিড বাইরে বের হয়, সে দেখে দূরে একটা জাহাজ। সে জলদি ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে আসে, মানে সিগন্যাল দেওয়ার জন্য। সে জাহাজকে সিগন্যাল পাঠাতে চায়, কিন্তু ঠিক তখনই গ্রুনার ডেভিডকে থামিয়ে দেয়। গ্রুনার চাইতো না ডেভিড এখান থেকে চলে যাক, কারণ এতদিন পর সে তার সাথে কথা বলার জন্য একজন মানুষ পেয়েছে। গ্রুনার ডেভিডের উপরে খেপে যায়, তাকে মারতে শুরু করে। কিন্তু যখনই গ্রুনার ডেভিডকে মারতে যায়, তখনই অ্যানারিয়াস তার উপরে এসে হামলা করে। অ্যানারিয়াস ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচায়। ডেভিড দেখে ধীরে ধীরে জাহাজটা দূরে মিলিয়ে যাচ্ছে। তার আর কিছু করার নেই, সে ভেঙে পড়ে। আর এভাবেই দিন কাটতে থাকে। গ্রুনারের বদমেজাজে তারা দুজনেই অতিষ্ঠ। অ্যানারিয়াস আর ডেভিড দুজনের সাথেই সবসময় গ্রুনার বাজে ব্যবহার করত, কিন্তু সবচেয়ে বেশি অত্যাচার করত অ্যানারিয়াসের ওপর, যেটা ডেভিড কখনোই পছন্দ করত না। একদিন ডেভিড অ্যানারিয়াসকে ছোট্ট একটা নৌকা উপহার দেয়, আর এটা ডেভিড তীরে খুঁজে পাওয়া হাড্ডি দিয়ে বানিয়েছিল। অ্যানারিয়াস যখন নৌকাটা দেখে, তখন সে ডেভিডকে নিয়ে যায় দ্বীপের আরেক প্রান্তে। ডেভিড দেখে সেখানে একটা পুরনো নৌকা রাখা আছে। ডেভিড সেই নৌকা সম্পর্কে গ্রুনারের কাছে জানতে চায়। গ্রুনার বলে, হ্যাঁ, আমি ওই নৌকা সম্পর্কে জানি। কিছুদিন আগেই ঝড়ে একটা জাহাজ ওই তীরে এসে আশ্রয় পড়েছিল, সম্ভবত একটা পাইরেট শিপ। আর এই নৌকার সাথে কিছু আহত লোক ওই দ্বীপে এসে পৌঁছায়, কিন্তু রাত পার হতেই ওই প্রাণীগুলো সবাইকে মেরে ফেলে। এটা শুনে ডেভিডের মাথায় একটা বুদ্ধি আসে। ডেভিড বলে, আচ্ছা, আমরা যদি নৌকাটা নিয়ে
নিয়ে সেই জায়গায় যাই যেখানে জাহাজটা ডুবে গিয়েছিল, তাহলে আমরা অনেক ডায়নামাইট অথবা গোলাবারুদ পেতে পারি। যেহেতু ওটা একটা জলদস্যুদের শিপ ছিল, তাই এগুলো অবশ্যই থাকবে। কিন্তু গ্রুনার সরাসরি না করে দেয়, কারণ সে ওই সমুদ্রের নিচে যেতে চায় না। কিন্তু ডেভিডের কাছে একটা ডাইভিং স্যুট আছে, আর সে জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ করতে রাজি। এভাবে আরো কিছুদিন চলে যায়। ডেভিড আর অ্যানারিয়াসের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হতে থাকে, আর গ্রুনার এটা দেখে মোটেও পছন্দ করছিল না। তখন গ্রুনার একটা প্ল্যান করে। সে ভাবে ডেভিড যেহেতু নিজেই গোলাবারুদ উদ্ধার করতে চায়, তাহলে তাকে সেখানে নিয়েই যায়। সে ডেভিডকে দিয়ে প্রথমে ওই ডায়নামাইট গুলো উঠাবে, তারপর সেগুলো নিয়ে তাকে একাই সমুদ্রে ছেড়ে দেবে, যাতে ওই ক্রিয়েচার গুলো তাকে মেরে ফেলতে পারে। এরপর গ্রুনার ডেভিডকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ওই জাহাজটা ডুবেছিল। ডেভিডের কাছে যে ডাইভিং স্যুট ছিল সেটা লোহার তৈরি। সে স্যুটটা পরে পানির নিচে যায়। নিচে গিয়ে সে দেখে জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে কিছু ডায়নামাইটের বক্স সে পেয়ে যায়। তখনই হঠাৎ করে তার সামনে একটা প্রাণী চলে আসে। ডেভিড ভয় পেয়ে নিচে পড়ে যায়, আর ডেভিডের ডাইভিং স্যুটটা এতটাই ভারী ছিল যে সে কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারছিল না। সে গ্রুনারকে সিগন্যালও পাঠাতে পারছিল না। গ্রুনার ভাবে হয়তো ডেভিডকে ওই ক্রিয়েচার গুলো মেরে ফেলেছে, কিন্তু আমরা দেখি নিচে শুধুমাত্র দুটো ছোট ছোট বাচ্চা ক্রিয়েচার খেলা করছিল। ডেভিড তখন তার স্যুটের ভিতরে বাতাস দিয়ে প্রেসার তৈরি করে, আর সেটা খুলে ফেলে খুব দ্রুত সাঁতরে উপরের দিকে চলে আসে। তারা সেখান থেকে ডায়নামাইট গুলো উদ্ধার করে লাইট হাউসে ফিরে আসে, আর লাইট হাউসের চারপাশ দিয়ে 2 লেয়ারে ডায়নামাইট পুঁতে রাখে তারা। পরবর্তী হামলায় তারা একবারেই হাজার হাজার ক্রিয়েচার মেরে ফেলতে পারবে। এরপর কয়েক মাস কেটে যায়, শীতকাল চলে আসে, চারিদিকে বরফ পড়তে থাকে, কিন্তু ওরা আর আসেনি। এখন ডেভিড আর গ্রুনারের একমাত্র কাজ হলো এই লাইট হাউস পর্যবেক্ষণ করা, টুকটাক কাজ করা আর লাইট জ্বালানো, কারণ এখন আর তাদেরকে রাতে যুদ্ধ করতে হয় না। গ্রুনারের মনে হয় অ্যানারিয়াস হয়তো এই ডায়নামাইট গুলোর কথা তার বাকি সাথীদেরকে বলে দিয়েছে, আর এই কারণেই ক্রিয়েচার গুলো আসে না। সে এগুলো ভেবে রাগ হয়ে যায়, আর হঠাৎ অ্যানারিয়াসকে মারতে শুরু করে। ডেভিড তাকে বাঁচায়, আর তারা একটা নতুন প্ল্যান বানায়। তারা আজ লাইট হাউসের নিচের দরজা খোলা রাখবে, যাতে করে সেই প্রাণীগুলো দরজা খোলা দেখে আক্রমণ করতে আসে। মানে এটা একটা টোপ আর কি। ওরা কাছে আসতেই ওদেরকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হবে, আর প্ল্যান অনুযায়ী তারা রাত্রে দরজা খোলা রাখে। ডেভিড নিচে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ক্রিয়েচার গুলো সমুদ্র থেকে বের হয়ে আসে, আর একটা ক্রিয়েচার সোজা দরজার ভেতরে ঢুকে ডেভিডের উপর হামলা করে দেয়। ডেভিড সাহসের সাথে ওর সাথে লড়াই করতে থাকে, আর অন্যদিকে গ্রুনার উপর থেকে গুলি করতে থাকে। যখনই ক্রিয়েচার গুলো লাইট হাউসের চারপাশে এসে পৌঁছায়, গ্রুনার ডায়নামাইটের ট্রিগারে চাপ দেয়, কিন্তু ডায়নামাইট ফাটে না। আসলে ডেভিড ডায়নামাইটের কানেকশন খুলে রেখেছিল, কারণ তারা এই সেটআপ অনেক আগে করেছিল, কিন্তু তারগুলো আবার জোড়া দিতে ডেভিড ভুলে গিয়েছে। ডেভিড তাড়াতাড়ি উপরে দৌড়ে যায়, আর ডায়নামাইট গুলো তার ফিউজের সাথে লাগাতে শুরু করে, কিন্তু ততক্ষণে ক্রিয়েচার গুলো লাইট হাউসের উপরে উঠে গিয়েছে। গ্রুনার একাই ক্রিয়েচার গুলোকে গুলি করতে থাকে, আর ডেভিড ডায়নামাইটের তার জোড়া লাগাতে থাকে। তার জোড়া দেওয়ার সাথে সাথেই ডায়নামাইট গুলো ফেটে যায়। প্রথমে ডায়নামাইটের প্রথম লেয়ার উড়ে যায়, আর এই ব্লাস্টে অনেকগুলো ক্রিয়েচার মারা যায়, কিন্তু তারপরেও হাজার হাজার ক্রিয়েচার তাদের লাইট হাউসের দিকে আসছিল। এটা দেখে আর দেরি না করে তারা দ্বিতীয় লেয়ারও ব্লাস্ট করে দেয়, আর এই দ্বিতীয় লেয়ার ছিল সব থেকে ভয়াবহ। সেটা এত জোরে বিস্ফোরিত হয় গ্রুনার আর ডেভিড দুজনেই বেহুশ হয়ে যায়, আর শত শত ক্রিয়েচার মারা যায়। আর এটা দেখে জীবিতরাও ভয়ে সমুদ্রের দিকেই ফিরে যায়। পরের দিন সকালে যখন ডেভিডের হুঁশ ফেরে, সে দেখে অ্যানারিয়াস লাইট হাউসে নেই, আর বাইরে শত শত লাশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের মধ্যে যারা জীবিত ছিল, গ্রুনার তাদেরকে কাঠের বল্লম দিয়ে মেরে ফেলছে। ঠিক তখন ডেভিড লক্ষ্য করে একটা প্রাণীর গলায় একটা নেকলেস পরানো ছিল। এটা দেখে ডেভিড বুঝতে পারে তারা কত বড় ভুল করে ফেলেছে। সে বুঝতে পারে এই প্রাণীগুলো মানুষের মতোই সিভিলাইজড, শুধু কথা বলতে পারে না, তাদেরও পরিবার আছে, আর সম্ভবত তারা অ্যানারিয়াসকে ছাড়ানোর জন্যই লাইট হাউসে বারবার হামলা করত। কিন্তু গুনারের কাছে এই সব কথাগুলো ছিল ভিত্তিহীন। সে ডেভিডের সব কথা উড়িয়ে দেয়। এই দিনের পর থেকে প্রাণীগুলো এত বড় হামলা আর কখনোই করতে পারেনি, কারণ সেই দিন ডায়নামাইটে তাদের অর্ধেক জনসংখ্যা কমে গিয়েছিল। ডেভিড প্রত্যেকদিন রাতেই সমুদ্রের পাড় থেকে কান্নার শব্দ শুনত, আর ডেভিডের মনে অনেক অনুশোচনা হতো। সে বুঝতে পারে যে তারা অনেক পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডেভিড একদিন সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিল, তখন সে দেখে প্রাণীগুলোর ছোট ছোট বাচ্চারা সমুদ্রে সাঁতার কাটছে। ডেভিড সমুদ্রের পাড়ে পাথর দিয়ে একটা গোল সার্কেল বানায়, আর তার মাঝখানে ওই খেলনা নৌকাটা রেখে দেয়, যাতে অ্যানারিয়াস আবারও ফিরে আসে। ডেভিড সারাক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু অ্যানারিয়াস আর ফিরে আসে না। এরপর একদিন ডেভিড দেখে গ্রুনার মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। সে তার পাশে কিছু পুরানো জিনিস দেখতে পায়, সেগুলো সে উল্টে পাল্টে দেখে সেখানে গ্রুনারের স্ত্রীর ছবি ছিল। ছবিটা দেখে ডেভিড অবাক হয়ে যায়, কারণ প্রথম দিন রবার্টের ডায়েরিতে যে মেয়েটার ছবি সে দেখেছিল, এটা সেই মেয়েটারই ছবি। তখন ডেভিড বুঝতে পারে গ্রুনার নিজেই আসলে সেই নিখোঁজ আবহাওয়াবিদ রবার্ট, আর এটা জানতে পেরে ডেভিড অনেক বেশি ভেঙে পড়ে। পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের কিনারে হাঁটতে থাকে, তখন সে দেখে সেই খেলনা নৌকাটা আর সেখানে নেই। সেখানে ছোট্ট একটা বাচ্চার হাতে ওই নৌকাটা ছিল। ডেভিডের হাতে একটা মশাল ছিল। সে ওই মশালটা ওই পাথরের সার্কেলের ভেতরে ফেলে দেয়। সে তাদেরকে বোঝাতে চায় যে সে কোনো যুদ্ধ চায় না, সে কারো ক্ষতি করতে চায় না, সে শান্তি চায়। এরপরেই অ্যানারিয়াস সেখানে আসে, আর তার পেছনে শত শত ক্রিয়েচার সমুদ্র থেকে উঠে আসে। কিন্তু এবার কেউ ডেভিডের উপর অ্যাটাক করে না, কারণ তারাও শান্তি চায়, আর তারা জানে ডেভিড ভালো মানুষ। তারা শুধু একটা নিরাপদ জায়গা চায়, যেখানে তারা তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই দ্বীপটা আসলে এই প্রাণীদেরই থাকার জায়গা, তাই এখানে হঠাৎ মানুষের আনাগোনা তাদের একদমই পছন্দ
হয়নি। এ কারণেই তারা প্রত্যেক রাতে অ্যাটাক করত। কিন্তু গ্রুনার এটা কোনোভাবেই মানতে চায় না। সে নিজেকে এই দ্বীপের রাজা মনে করে। ডেভিডের সাথে ওদের বন্ধুত্ব দেখে গ্রুনার খেপে যায়। সে বন্দুক নিয়ে বাইরে আসে। ডেভিড তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই প্রাণীগুলো আসলে শান্তিপ্রিয়, এদেরকে মেরো না। কিন্তু গ্রুনার তার কোনো কথাই শোনে না। সে চিৎকার করে অ্যানারিয়াসকে ভিতরে যেতে বলে, কিন্তু এই প্রথমবারের মতো অ্যানারিয়াস তার কোনো কথা শোনে না, কারণ সে এখন আর তার চাকর না। এখন অ্যানারিয়াস শুধু একজন মা যে তার বাচ্চাদের সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে। আর গ্রুনার এবার ভেঙে পড়ে, কারণ কেউই তার কোনো কথা শুনছে না। সে রাগ হয়ে লাইট হাউসের দিকে যেতে থাকে। ডেভিড ভাবে এবার হয়তো গ্রুনার তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু গ্রুনার লাইট হাউসের একদম উপরে উঠে যায়। আর সেখান থেকেই সে অ্যানারিয়াসদের দিকে ফ্লেয়ার গান ছুটতে শুরু করে। আর ফ্লেয়ারের একটা গুলি এসে ছোট্ট বাচ্চাটার গায়ে লাগে। বাচ্চাটা সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর এটা দেখে বাকি ক্রিয়েচার গুলো ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এই ঘটনায় অ্যানারিয়াসও ডেভিডের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে। ডেভিড গ্রুনারের এমন আচরণ দেখে রাগ করে লাইট হাউসের ভিতরে যায়। সে তার সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু গ্রুনার এত বেশি হিংস্র হয়ে গিয়েছিল যে সে ডেভিডের উপরে একটা কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। যখনই সে ডেভিডকে কোপ দিতে যাবে ঠিক তখনই ডেভিড বলে ওঠে রবার্ট। এটা শুনে গ্রুনার দাঁড়িয়ে যায়। তার চোখ দিয়ে পানি বেয়ে পড়তে থাকে। রবার্ট এরকম মানুষ কখনোই ছিল না। এই দ্বীপে আসার পর থেকেই তার মানসিক অবস্থা খুব অবনতি ঘটে। রবার্ট আগে খুব ভালো মানুষ ছিল, এমন জঘন্য কখনোই ছিল না। ওই ক্রিয়েচার গুলো আসলে সবসময় শান্তি চাইতো, কখনো মারামারি করতে চায়নি। গ্রুনার ওদেরকে শুধুমাত্র এই কারণেই মারতো যাতে সে তাদের সামনে নিজের ক্ষমতা দেখাতে পারে। এবার গ্রুনার তার সব ভুল বুঝতে পারে। সে লাইট হাউস থেকে বের হয়ে এসে ওই প্রাণীগুলোর সামনে আত্মসমর্পণ করে। আর কিছুক্ষণের মধ্যেই প্রাণীগুলো তাকে ঘিরে ধরে তাকে মেরে ফেলে। এদিকে ডেভিড লাইট হাউসের ভেতরে নিজেকে লক করে রাখে। এরপর সময় এভাবেই কাটতে থাকে। ডেভিড একা একাই এই লাইট হাউসের পুরো দায়িত্ব সামলায়। ঠিক 1 বছর পর দ্বীপে একটা নতুন সরকারি অফিসার আসে এবং সাথে করে নিয়ে আসে এক নতুন আবহাওয়াবিদ। অফিসার এসে ডেভিডকে খোঁজে, কারণ তার চাকরি শেষ, কিন্তু তারা ডেভিডকে দেখে চিনতে পারে না। অফিসার ডেভিডকে গ্রুনার মনে করে। ডেভিডও আর তার আসল পরিচয় দেয় না। সে এখন গ্রুনার। সে কিছু না বলেই লাইট হাউসের বাইরে বেরিয়ে আসে আর সামনে জাহাজের দিকে তাকিয়ে থাকে। সে এখন আর এই দ্বীপ ছেড়ে যেতে চায় না, একদম ঠিক রবার্টের মতো। অন্যদিকে অ্যানারিয়াস তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দ্বীপের মধ্যেই দৌড়াদৌড়ি করছে। আর তারা সবাই এখন শান্তিতে এই দ্বীপের আশেপাশেই বসবাস করছে। তাদের এখন গ্রুনারের মতো কোনো খারাপ লোকের ভয় নেই। কেউ তাদেরকে আর মানে না। তারা এখন সমুদ্রের ভেতরে এবং দ্বীপে স্বাধীনভাবে বাঁচতে পারে। আর এখানেই আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়। আর গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে গেঁথে দিয়ে যায়। আসল দানবটা কে ছিল? সমুদ্র থেকে উঠে আসা সেই প্রাণীরা যারা নিজেদের বাড়ি আর পরিবারকে রক্ষা করতে চেয়েছিল, নাকি গ্রুনার যার একাকিত্ব আর ভয় তাকে নিজের মনুষ্যত্ব থেকেই দূরে সরিয়ে দিয়েছিল? এই গল্পটা আমাদেরকে শেখায় ভয় আর অজ্ঞতা মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে। আমরা খুব সহজেই যাকে দানব বলে দেই তারও একটা পরিবার আছে, তারও কষ্ট হয়। ডেভিড যখন ওই প্রাণীটার গলায় নেকলেসটা দেখেছিল তখন সে প্রথমবার বুঝতে পেরেছিল তারা পশু না, তারাও একটা সভ্যতা। আর সহানুভূতি হয়তো একমাত্র ভাষা যা বোঝার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। তো প্রিয় বন্ধুরা, পরের বার কোনো কিছুকে বুঝতে না পেরে ভয় পাওয়ার আগে চলুন একবার তার গল্পটা জানার চেষ্টা করি, কারণ এই পৃথিবীতে সবারই শান্তিতে বাঁচার অধিকার আছে। তো এবার চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশন। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন ফারহানা আপু। তিনি বলেছিলেন, নিজের সুনাম নিজে করি না এবং না করেও পারি না। আসলে এটা আমাদের এক্সপ্লেনের একটা ডায়লগ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ ফারহানা আপু। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।